নমস্কার বন্ধুরা, আমি সুতনু ঘোষ। আজকে আমরা পেয়েছি একজন বিশিষ্ট লেখিকা, যিনি খড়গপুরে এবং কলকাতায় এবং তার অনেক বই বেরিয়েছে এবং বিশেষ করে রহস্য, রোমাঞ্চ, উপন্যাস এবং গল্প, এবং কলকাতায় বিশেষ করে বিভিন্ন প্রকাশনী থেকে তার যে বইগুলো বেরিয়েছে খুবই নাম হয়েছে ওনার। আমাদের খড়গপুরের গর্ব। তিনি হচ্ছে মানসী রায় চট্টোপাধ্যায়। ওনার সাথে আজকে কথা বলে নেব এবং জেনে নেব ওনার সম্পর্কে এবং ওনার লেখালেখি সম্পর্কে। প্রথমে বলি, দিদি আপনি কেমন আছেন? নমস্কার, আছি তো ভালো, তবে এই চারপাশের পরিস্থিতির জন্য, এই যেমন জানেনই তো সাম্প্রতিক এই বিমান দুর্ঘটনা, এসব কারণে মন ভারাক্রান্ত। শুধু তাই নয়, এই সংবাদপত্র খুললেই যে একাধিক দুঃসংবাদ, এটা সত্যিই বলছি যে এটার জন্যে মন একটু ভারাক্রান্ত। আর শুধু সাধারণ মানুষ হিসেবেই মন ভারাক্রান্ত। আমরা যারা শিল্পী বা সাহিত্যিক, তারা তো এমনিতেই, আমরা শুধু কেন, যে কোনো মানুষেরই এই পরিস্থিতিতে না মন খুব ভারাক্রান্ত আর কি। হ্যাঁ, তবে আজকে আপনাকে পেয়ে বা আপনি যে আমার এই সাক্ষাৎকার নিচ্ছেন, এটার জন্য আমার খুব ভালো লাগছে। দিদি, আপনার জন্ম কোথায়? আমার জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই হচ্ছে চন্দননগরে। এবং চন্দননগরে সত্যি বলতে কি, আমরা যে শৈশবটা পেয়েছি না, এখন মনে হয় সেটা একটা যেন রূপকথার জগৎ। কারণ আমাদের সময়, আমি কিন্তু একমাত্র সন্তান আমার বাবা মায়ের, কিন্তু এই যে জেঠু পিসি, যাকে বলে যে আত্মীয় স্বজনের মাঝে বেড়ে ওঠা, সেখানে আমার যারা ভাই বোন দিদি, সকলের একটা ভালোবাসা, একটা যে বন্ডিং, একটা বন্ধনের মধ্যে আমরা বড় হয়েছি। এবং শুধু তাই নয়, পাড়া প্রতিবেশীরাও আমাদের কাছে ছিলেন কি বলবো, আত্মার আত্মীয়। তাদেরকেও আমাদের কিন্তু একদম রক্তের সম্পর্ক ছাড়াও আত্মীয় বলে মনে হয়েছে। হ্যাঁ, এবং আমার ওই খুব প্রিয় দুটো শহর হচ্ছে চন্দননগর এবং চুঁচুড়া। কারণ চুঁচুড়ায় আমার মামার বাড়ি ছিল এবং চন্দননগরে আমার বাবা এবং এই যে বললাম আমার জেঠু পিসি সকলেই থাকতেন ওখানে। ফলে খুব প্রাণের শহর আমার কাছে এই দুটি শহর আর কি। এবং আরেকটা খুব ভালো স্মৃতি হচ্ছে যে, আমি যেহেতু বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, পরবর্তীতে আমি যখন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে বাংলা সাহিত্যে যখন আমি এমএ করতে যাই আর কি, স্নাতকোত্তর, তখন আমাদের গোলাপবাগের যে ক্যাম্পাসটি ছিল আর কি, এখন আমি স্বপ্নে দেখি মাঝে মাঝে আর কি এরম ব্যাপার। খুব সুন্দর প্রকৃতির একটা মোহময়ী রূপ আর কি, যাকে বলে, আমরা সেই সময়টা পেয়েছি আর কি। এবং আমি আমার কিন্তু ছাত্রাবস্থায় আর কি, আমি যখন এমএ পড়ছি, আমার তখন বিয়ে হয়ে যায়। তো আমার শ্বশুরবাড়ি যেহেতু ছিল হাওড়া শিবপুর, তাই তারপর থেকে এবং পরবর্তী সময় চাকরি সূত্রে আমার হাজব্যান্ড যেহেতু সাউথ ইস্টার্ন রেলওয়েতে চাকরি করেন, তাই এই খড়গপুর শহরে আগমন আর কি। খড়গপুরও কিন্তু আমার খুব প্রিয় শহর, কারণ দেখতে দেখতে এই খড়গপুর শহরে আমার প্রায় 25 বছর কেটে গেছে আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আসার পর। এবং এই শহরে আমার সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু আমার ছাত্রছাত্রীরা, তারা আমার সম্পদ। আমার ছাত্রছাত্রীরা কি বলবো, আমি একটা দীর্ঘ সময় আমি তাদের নিয়ে অনুষ্ঠান করেছি। তারা তারাও কিন্তু রক্তের সম্পর্ক ছাড়া তাদের পরিবারও আমার কাছে আত্মীয় তুল্য আর কি। আচ্ছা দিদি, আপনি তো এখন পুরোদস্তুর একদম লেখিকা, লেখালেখি নিয়ে আপনার জগৎ। আপনার প্রথম দিকের যে লেখা সেটা কবে থেকে এবং কিভাবে এটা থেকে শুরু হলো? আসলে আমি একটা জিনিসে ভীষণ বিশ্বাস করি, জানেন তো, যে এই যে বাড়ির যে পারিপার্শ্বিক পরিমণ্ডল না, এটা একটা খুব বড় জায়গা। যেমন আমি ছোটোবেলা চন্দননগরে আমার বাবা লেখালেখি করতেন, আমার মা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং মা নিজেও ভীষণ বই পড়তেন। এই বই পড়ার অভ্যাসটা আমি এখনও নিজেকে না একজন লেখিকার থেকে, সত্যি বলছি, একজন পাঠিকা ভাবতে যেন বেশি পছন্দ করি। আমি প্রচুর বই পড়ি এবং এই নেশা আমার মেয়ের মধ্যেও। আমার মেয়েও হচ্ছে প্রচুর বই কেনে, প্রচুর বই পড়ে। এই ব্যাপারটা আমার কিন্তু আমার পরিবার থেকে, আমার মায়ের ছিল অসম্ভব বই পড়ার নেশা, সেখান থেকে আমি কিন্তু এই বই পড়ার অভ্যাসটা প্রথম করে ওঠে। এবার বাবা যেহেতু লেখালেখি করতেন, আমার একটা ছোট থেকে লেখালেখি করার একটা যে বাসনা, একটা ইচ্ছে আর কি, সেটা ছিল। পরবর্তীতে কিছু স্থানীয় সংবাদপত্রে, কিছু পত্র পত্রিকায় লেখা বেরিয়েছে। তবে আমি এখানে প্রথম কৃতজ্ঞতা জানাবো কিন্তু সৃষ্টি পাবলিকেশনের কর্ণধার অনির্বাণ ব্যানার্জিকে, কারণ তিনি তার উদ্যোগে, তার ঐকান্তিক প্রচেষ্টায় আমার প্রথম যে বই চুপকথার অন্তরালে, সেই বইটি প্রকাশিত হয়। এবং ওই বইটি যেহেতু কি বলবো, খুব পাঠকপ্রিয় হয়েছিল আর কি, একটি রোমাঞ্চকর উপন্যাস আর কি। তো চুপকথার অন্তরালেতেও 3টি কাহিনী ছিল।
তো সেই বইটির পরে আমি পরপর কিছু মানে একক বই আমার বেরিয়েছে, আরও 7টি বই হয়েছে এখনো পর্যন্ত, এবং প্রতিটি রহস্য রোমাঞ্চধর্মী। আচ্ছা দিদি, ওই আমরা লেখালেখির ব্যাপারেই আসবো। আপনি যে এই জনারটা চুজ করেছেন মানে লেখালেখির ক্ষেত্রে, ধরুন রহস্য রোমাঞ্চ, ভৌতিক এবং রহস্য, ডিটেকটিভ উপন্যাস বা গল্প, এই জনারটার দিকে আপনার আগ্রহ কি করে এলো? হ্যাঁ, এটা না যেহেতু এই যে বলছি, প্রথম হচ্ছে বাংলা সাহিত্যের ছাত্রী হওয়ার সুবাদে পড়ার সুযোগটা তো একটু বেশি ছিল। মানে যদিও আমি বলছি সেখানে আমি কিন্তু মূলত তখন একটা সময় যখন আমি ছাত্রী ছিলাম, আমি কিন্তু ভীষণভাবে মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের ভক্ত ছিলাম, তার প্রচুর বই পড়েছি। তখন কিন্তু আমি থ্রিলার লিখবো বা ডিটেকটিভ কোনো ব্যাপারে যাবো এরকম আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি কিন্তু সামাজিক গল্পই ছোট ছোট করে লিখতে শুরু করেছিলাম আর কি, এবং অন্ধভক্ত ছিলাম তার। 3 বন্দ্যোপাধ্যায় তো মানে কি বলবো, মানে সকলের কাছেই প্রিয়, তাছাড়াও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সময়ের পরে না এই ডিটেকটিভ গল্প পড়তে পড়তে লিখতে যখন শুরু করলাম, যখন দেখলাম যে খুব আগ্রহ খুঁজে পাচ্ছি এবং পাঠকরাও এই থ্রিলার বা গোয়েন্দা গল্পের প্রতি তাদের একটা আকর্ষণ থাকছে, এবং কয়েকটি গল্প লেখার পর যখন খুব জনপ্রিয়তা হয়, মানে গল্পগুলো জনপ্রিয়তা বলতে কি পাঠকদের পছন্দ হয়, কিছু পাঠক জানান ব্যক্তিগতভাবেও যে হ্যাঁ গল্পগুলো পাঠকপ্রিয় হয়েছে বা তাদের ভালো লেগেছে আর কি, তারপর থেকে এই ধারাটা পছন্দ করে নিই। এখন সত্যি বলতে কি আমি লিখি সামাজিক গল্প হয়তো কিছু কিছু, কিন্তু আমি খুব স্বচ্ছন্দ এই রহস্য রোমাঞ্চে। কেন, আমি এবার আর একটা ছোট্ট কথা বলি। রহস্য রোমাঞ্চের অন্তরালে আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করি কিছু জটিল মনস্তাত্ত্বিক সমস্যা এবং সামাজিক সমস্যার প্রতি আলোকপাত করতে। এটা কিন্তু নয় যে এই গল্পগুলো সামাজিক গল্প নয়, এর মধ্যে কিন্তু সমাজের কিছু গভীর সংকটকে আমি আপ্রাণ তুলে ধরার চেষ্টা করেছি। সেটা ব্ল্যাক উইডোতেও আছে। ব্ল্যাক উইডো যে নভেলাটা আমার মানে বেশ কিছু পাঠক তো ব্যক্তিগতভাবে জানিয়েছেন, অনেকে মানে পাঠ প্রতিক্রিয়া লিখেও জানিয়েছেন। এই ব্ল্যাক উইডোতে আমি কিন্তু একটি অটিস্টিক মেয়ের সমস্যা নিয়ে আমি কিন্তু একটা আলোকপাত করার চেষ্টা করেছি। একইভাবে এই যে জিঘাংসা যে বইটি, জিঘাংসায় কিন্তু কোনো অলৌকিক গল্প নেই, 3টেই থ্রিলার জিঘাংসাতে, 3টেই মানে কি বলবো জটিল মনস্তত্ত্ব নিয়ে লেখা। কিন্তু এই আমার যে বইটি কলকাতা বইমেলায় লেখনী প্রকাশনা থেকে প্রকাশিত হলো আর কি। তাছাড়াও আমি একটু না আলোক প্রকাশনীর প্রতি আমার একটা কৃতজ্ঞতা জানাতে হবে, কারণ আলোক প্রকাশনীর না আমি মুখ্য উপদেষ্টা এবং আলোক পত্রিকার আমি মুখ্য সম্পাদিকা। আমি খুব অঙ্গাঙ্গিভাবে এই আলোক পত্রিকার সঙ্গে যুক্ত, এবং সৃষ্টি পাবলিকেশনের একটি পত্রিকা আছে এবং বৃত্তের বাইরে, তাদের সাথে আমি একটু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানেও কিন্তু তারা আমাকে উৎসাহ দিয়েছেন। আমি কিন্তু রহস্য রোমাঞ্চধর্মী মানে গল্পই আর কি এই পত্রিকাতেও লিখে চলেছি আর কি। আচ্ছা, আপনি তো সম্পাদনাও করেন, হ্যাঁ, ওটার ব্যাপারে একটু বলুন। সম্পাদনার ক্ষেত্রে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, যেটা আমার আলোক প্রকাশনীর সঙ্গে কাজ করে। সেখানে আমি আলোক পত্রিকার মুখ্য সম্পাদিকা এবং একটা মানে শিশু কিশোর উপযোগী একটা পত্রিকা আলোক প্রকাশনী আনতে চলেছে জল তরঙ্গ, তারও আমি মুখ্য সম্পাদিকা। এবং এবারে আমাদের আলোকের যে শারদিয়াতে আর কি আলোক থ্রিলার আসছে, তারও আমি মুখ্য সম্পাদিকার দায়িত্ব পালন করছি। এবং এই যে সৃষ্টি পাবলিকেশনের এবং বৃত্তের বাইরে এখানেও আমি সম্পাদক মণ্ডলীতে মানে আছি, এবং খুব জোর কদমে আর কি চলছে শারদিয়ার কাজ আর কি। আচ্ছা, এই যে আপনার মানে পাঠক পাঠিকা, এনাদের মধ্যে কি মূলত মানে শিশু এবং কিশোরী বেশি, না বড়রাও এই গল্পগুলো পছন্দ করেন? না, আমার গল্প মূলত তো মানে যদি বলি তো বড়দের জন্যেই লেখা। সেই অর্থে বললে আমি শিশু কিশোর উপযোগী গল্প খুব বেশি লিখিনি বা খুব স্বচ্ছন্দ এমনটা নয়। যেহেতু আমার গল্পগুলো যে বললাম জটিল মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ে লিখি, তাই খুব স্বাভাবিকভাবেই গল্পগুলো বড়দের জন্যেই লেখা। হ্যাঁ, কোনো গল্প হয়তো খুব কম সংখ্যায়, যেটা আমি চেষ্টা করেছি শিশু কিশোরদের জন্য লিখতে, কিন্তু মূলত আমার গল্প, আমি আবারও বলছি, মূলত আমার গল্প জটিল মনস্তাত্ত্বিক কিছু সমস্যা এবং সামাজিক কিছু গভীর সমস্যার প্রতি আলোকপাত করেই লেখা। যেমন আমার একটি বই আসতে চলেছে, আমি এখনই বলতে চাইছিলাম না, তা একটু ছোট্ট করে বলি যখন গল্পই হচ্ছে। সেই বইটি আলোক প্রকাশনী থেকেই আসছে, এবং সেখানেও আমি একটি উপন্যাসিকা বা নভেলা এবং 3টি ছোট গল্প, সম্ভবত এখনও অবধি আমি বইটার নাম ঠিক করেছি 20, কারণ এই 4টে বিষ কীভাবে মানে কি এই বিষকে না কোথাও গল্পের সঙ্গে বিষটা প্রত্যক্ষভাবে জড়িয়ে, কোথাও গল্পের সঙ্গে বিষ পরোক্ষভাবে জড়িয়ে, সমাজে কিভাবে এই সামাজিক বিষ
বা বিষবৃক্ষ রোপণ হয়ে চলেছে। এই বিষটা শুধুমাত্র শরীরে নয়, এই বিষটা মননে, আমাদের মনে, সমাজে, সম্পর্কে, এই জিনিসটাকে আমি আর কি আলোকপাত করার চেষ্টা করেছি। এবং সবে মাত্র কাজ শুরু হয়েছে। আমি যদিও এখনো পর্যন্ত, তাও আমি জানালাম আর কি যে এই বইটি আসতে চলেছে আর কি। আচ্ছা, এখন আমরা দেখি বিভিন্ন অডিও স্টোরির যুগ, মানে অডিও স্টোরিতে মানুষ প্রচুর শোনে, হ্যাঁ হ্যাঁ, স্বচ্ছন্দ মানুষ অডিও স্টোরি পড়ে, এবং মানে বইও যেমন পড়ে তেমনি একদম একদম দুটোরই মানে গুরুত্ব রয়েছে। একদম একদম অবশ্যই। আর আপনার অনেকগুলি স্টোরি, অডিও স্টোরি বিভিন্ন চ্যানেলে সেগুলি প্রকাশিত হয়েছে, প্রচুর মানুষ শুনছেন, এটা সম্পর্কে একটু বলুন। এটা একটা খুব ভালো অভিজ্ঞতা, জানেন তো, যে এই যে আমার লেখা গল্প যারা অডিও স্টোরি করেছেন, খুব দক্ষতার সঙ্গে কাজ করেছেন। যেমন গোয়েন্দা অনুরাধা সিরিজের একটি গল্প অমানিসা, ওটা ভীষণভাবে মানে শ্রোতা বন্ধুরা গ্রহণ করেছেন। ওই চ্যানেলটি যারা কাজ করেছেন আর কি খুব ভালো মানে কাজ করেছেন। নিশি রাতের কথা, ওরা আমার ওই গল্পটি নিয়ে খুব ভালো কাজ করেছেন। তাছাড়া আমার একটি থ্রিলার নিয়ে কাহানি ক্লাসিক্স বলে একজন আর একটি অডিও চ্যানেল আর কি, অডিও স্টোরি চ্যানেল, ওরাও খুব ভালো কাজ করেছে। এবং যে গল্পটি আমার আসতে চলেছে, আশা করছি একটা খুব ভালো কাজ মানে তারা করবেন। পিঞ্জর বলে আমার একটি গল্প নিয়ে একটি নতুন কাজ আর কি আসছে। তো এরকম বেশ কিছু আছে আর কি, বেশ কিছু গল্প অডিও স্টোরি হয়েছে এবং হবার কথা চলছে আর কি। ভালো লাগে, এটারও একটা আলাদা অনুভূতি আছে আর কি। মানে যেমন পাঠক পড়তে পছন্দ করেন তেমন শুনতেও তো পছন্দ করেন। এই দুটো দিকেই সমান সমান চলছে আর কি। ভালো লাগছে বেশ গল্পগুলো অডিও স্টোরি হলে। আচ্ছা, আমরা তো বাংলা সাহিত্যে দেখেছি এর আগে অনেক নামকরা লেখক আছেন যারা ভৌতিক গল্প লেখেন বা লিখেছেন, প্রায় অনেকেই লিখেছেন, রবীন্দ্রনাথ থেকে শুরু করে একদম 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 অনেকেই লিখেছেন প্রত্যেকে ভৌতিক গল্প, এবং রহস্য উপন্যাসও আছে, ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার মানে পছন্দের এবং যেগুলো আপনার মনে বিশেষ করে প্রভাব বিস্তার করেছে বা করেনি, আপনার পছন্দের এই ধরনের ভৌতিক এবং ডিটেকটিভ এই ধরনের লেখক লেখিকা, তাদের একটু ব্যাপারে বললে ভালো হয়। আসলে জানেন তো, আমাদের ছোটোবেলাটা যে বললাম, আমরা যখন ওই বড় হচ্ছি আর কি, সেই সময়টাই আমরা যেমন আমাদের খুব শৈশবে যেমন মাঠে গিয়ে খেলাধুলা করছি, আর একটু বড় হওয়ার পর কিন্তু লাইব্রেরিতেও যখন যাচ্ছি না, তখন ওই দল বেঁধে বান্ধবীরা যাচ্ছি আর কি। সেই সময়টা থেকেই বই পড়ার ওই মানে লাইব্রেরিতে আমার এখনও মনে আছে, খুব ভালো স্মৃতি আছে আমার কয়েকজন বান্ধবীর সঙ্গে। আমরা ওই শরদিন্দু অমনিবাস মানে যাকে বলে নেশার মতো পড়তাম আর কি। আর নিজেদের মধ্যে ব্যোমকেশকে নিয়ে আমাদের একটা ভীষণ উত্তেজনা ছিল আর কি, সে আলোচনা। মানে কখনো বিকেলবেলা মাঠে গিয়ে ওই গল্পই করছি আর কি, যে মানে এক একটা চরিত্রকে আর কি নিজেদের মতো করে মানে স্বপ্ন দেখার মতো করে আর কি গড়ে নেওয়া। শুধু তাই নয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল আমি নিজে একাধিকবার পাঠও করেছি। হ্যাঁ, এই যে একটা শুধু কি একটা ভৌতিক গল্প তা নয়, এই যে আবেগ, এই যে অনুভব, এটা তো আমাদের মানে কি বলবো, মানে আমি রাতের পর রাত জেগে, জানেন তো, মানে আমার মনে হয় বাংলা সাহিত্যে মানে এত সমৃদ্ধ, এত বড় ভাণ্ডার, আমরা সাহিত্যের ছাত্রী হয়েও সেই সিন্ধুতে বিন্দু কি এখনও বোধহয় বহু বহু পড়া বাকি। আমি খুব নেশা, মানে এখনও আমি নেশার মতো বই পড়ি, কিন্তু তবু মনে হয় যে প্রচুর বাকি, আরও অনেক পড়া বাকি এরকম মনে হয়। কিন্তু ওই যে বললাম, আমাদের ওই বন্ধুদের মধ্যে এই একটা মানে খুব বন্ডিং একটা খুব ভালো ছিল, যে সময়টা আমরা একদিকে যেমন ফেলুদাকে নিয়েও গল্প করছি, মানে একটা সময় মানে কি বলবো, মানে আমাদের আলোচনার জায়গাটা যেমন ছোটোবেলায় একটা সময় যেমন প্রফেসর শঙ্কুকে নিয়ে আলোচনা চলেছে, আবার কিন্তু পরিণত বয়স্ক হওয়ার পর তখন কিন্তু বিভিন্ন মানে কি বলবো, মানে শুধুমাত্র অলৌকিক নয়, যদি বলি আপনাকে, তো সামাজিক ক্ষেত্রেই আমি সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে বোধহয় কিছু না হলেও 5 পড়েছি, আর 5বার 5 রকম অনুভব হয়েছে। একইভাবে পুতুল নাচের রীতিকথা যখন পড়ছি তখন বারংবার পড়ছি, কারণ মনে হচ্ছে অনুভবটা বদলে যাচ্ছে। হ্যাঁ, শুধু ভৌতিক অলৌকিক নয়, বাংলা সাহিত্যের এত বড় সম্ভার না যে মানে বলতে গেলে মনে হবে শেষ করতে পারবো না আর কি, এটাই ব্যাপার। আচ্ছা, এটা একটা সাধারণ প্রশ্ন, যেটা হচ্ছে মানে আপনি তো ধরুন ভৌতিক গল্প লিখছেন, এবার বাস্তবে আপনি কি এই ভৌতিক বা অলৌকিক এগুলোকে বিশ্বাস করেন, না কোনো রকম অভিজ্ঞতা কিছু আছে না বা বিশ্বাস করেন না, এরকম মনে করেন? সত্যি এই প্রশ্নটা আমাকে অনেকজন করেছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা না। সত্যি যদি বলি তো আমি না, আমার কোনো অভিজ্ঞতা হয়নি, আমার কোনো ভৌতিক অলৌকিক গল্প আমি শুধু ভালোবেসে লিখি এই পর্যন্ত। কিন্তু আমার বাবার কাছে আমি কিছু কিছু, আমার বাবা না যেহেতু মানে আমার ঠাকুরদা চাকরি সূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থেকেছেন, আমার বাবা মানে খুব দুর্গম নির্জন যে সময় আসামের লামডিং
হ্যাঁ, তখন আর কি ভীষণ নির্জন একটা, আমার বাবা মানে বুঝতেই পারছেন যার বয়স এখন 80 বছরের ঊর্ধ্বে, তাহলে সেই সময় কতটা নির্জন ছিল, তিনি সেই সময় ওখানে কাটিয়েছেন। আমার তার তার জীবনের কিছু অলৌকিক অভিজ্ঞতা তিনি আমাদের শুনিয়েছেন, এবং সেগুলোকে নিয়ে আমি না একটি রিসেন্ট একটা সংকলনে আমি লিখেছি। আমার বাবার অভিজ্ঞতাকে বেশ করেই তারা সত্যি ঘটনা বলেছিলেন, আমি লিখেছি। আমার এখন মনে হয়, যেটা আমার বাবাও এখন বলেন বিশ্লেষণ করে এটা, যে হয়তোবা সেই সময়কার যে ওই নির্জন নিস্তব্ধ মানে কি বলবো, একটা সবুজ মোহময়ী পরিবেশ, তাতে হয়তো ভয় পাওয়াটাও এক অর্থে স্বাভাবিক ছিল। হ্যাঁ, তো আমি কিন্তু মনে প্রাণে খুব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী, আমি একেবারেই অলৌকিক ব্যাপারে বিশ্বাস করি না, এটা আমি মানে বলছি আর কি, এমন নয়। আমি এখনও যারা বিশ্বাস করেন, নিশ্চয়ই বিশ্বাস করেন, তাদের হয়তো কোনো অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমি তোমার বাবার মুখেও শুনেছি এমন কাহিনী, কিন্তু আমার জীবনে এমন কোনো অভিজ্ঞতা হয়নি। আমি শুধু ভালোবেসেই এই কাহিনীগুলো লিখি আর কি, মানে কি বলবো, রহস্য রোমাঞ্চের প্রতি আকর্ষণ আছে বলে লিখি আর কি, এটাই ব্যাপার। আপনার যদি গোয়েন্দা যে চরিত্র, সেটির যদি আমি মানবিক যদি বৈশিষ্ট্য ধরি বা তার গুণাবলী আমি যদি ধরি, তার কি কি বৈশিষ্ট্য রয়েছে, হ্যাঁ, এটা খুব ভালো, একদম দু চারটে কথাই বলেন। মানে আমরা যেমন ফেলুদাকে বলে আমি বলতে পারবো দু চারটে জিনিস, এরকম ফেলুদা, এরকম ব্যোমকেশ, তেমনি আপনার যে ক্যারেক্টার, গোয়েন্দা ক্যারেক্টারটা কেমন? সত্যি বলতে তারা তো প্রণম্য মানুষ, তারা মানে ফেলুদা বা সত্যি বলতে কি তারা আমাদের স্বপ্ন, আমাদের শৈশব তাদের ঘিরে। আমি শুধুমাত্র গোয়েন্দা গল্প লিখতে ভালোবাসি বলে লেখা, পাঠকরা পছন্দ করছেন বলে লিখছি, কিন্তু আমার একটা বিশেষত্ব আছে। আমি আমার গল্পের যিনি গোয়েন্দা তিনি মহিলা, অনুরাধা তার নাম, এবং এই চরিত্রটি পাঠক পছন্দ করেছেন, এটা আমার খুব সৌভাগ্য যে একটি অত্যন্ত সাধারণ একটি মেয়ে, হ্যাঁ, এবং সে সরকারি চাকরি করে, কিন্তু সে নেশায় গোয়েন্দা। আমি বারবার দেখিয়েছি যে না, তিনি কিন্তু মানে এই যে অনুরাধা কিন্তু অত্যন্ত সহজ সরল, আমার পাশের বাড়ির মেয়েকে দিয়েও আমি তাকে বুঝতে পারবো আর কেমন একটা ব্যাপার, যে অত্যন্ত সাধারণ একটি মানুষ যিনি সরকারি চাকরি করেন, কিন্তু নেশায় হচ্ছেন গোয়েন্দা। এবার আমি এটাই দেখাতে চেয়েছি যে বিভিন্ন পরিস্থিতিতে কতটা মনের জোর রেখে বা এই সংকটগুলোকে কাটিয়ে উঠে একের পর এক রহস্য সে সমাধান করে চলেছে আর কি। এখন পাঠক ভালোবাসলে আমি মানে পরপর আরও সিরিজ আসবে, এখন চলছে কস্তুরী হোমস্টে যেমন চলছে, এবং বৃত্তের বাইরেতে। এটি কবে বই আকারে আসবে আমাকে অনেক পাঠক জিজ্ঞেস করেছেন, আমি জানিয়েছি যে আসবে, কস্তুরী হোমস্টে শেষ হলে আসবে। এবং ইতিপূর্বে অনেকগুলো অনুরাধা সিরিজের আমার কাহিনী প্রকাশিত হয়েছে, একটি ট্রি হাউসে আছে, পালাবার পথ নিয়ে আলোক প্রকাশনী থেকে এসেছে, এবং পরবর্তীতেও হয়তো অনুরাধা সিরিজের কিছু কাহিনী আসতে চলেছে আর কি। আচ্ছা, আপনার যে এই এতগুলো বই প্রকাশ করেছেন, বিভিন্ন পাবলিশার তারা প্রকাশ করেছে, এই বইগুলোর নামগুলো আপনি বললেন, এই বইগুলো সম্পর্কে আমি বইগুলো থেকে পাঠক কি 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 ধরনের গল্প বা উপন্যাস পাবে, এবং আপনার এটার অভিজ্ঞতা কি কেমন হয়েছিল, প্রকাশের অভিজ্ঞতা এবং লেখার অভিজ্ঞতা, এটা সম্পর্কে একটু বলুন, বইগুলো সম্পর্কে। একদম একদম, এটা তো সত্যি মানে আমার খুব মানে নস্টালজিক হয়ে পড়ছে আর কি। মানে প্রথম বই তো মানুষের কাছে সেই সন্তান তুল্য সৃষ্টি বলা যায়। সেই চুপ কথার অন্তরালে আমি আবারও বলবো, সৃষ্টি পাবলিকেশনের অনির্বাণ ব্যানার্জি তিনি ঐকান্তিক প্রচেষ্টায় বইটি করেন। তারপরে আমার অচেনা ভয়, এবং সৃষ্টি পাবলিকেশন থেকে আমার মৃত্যু গহ্বর বলে যে বইটি আসে, সেটা কিন্তু পাঠক মহলে মানে বইটি খুব সমাদৃত হয়েছে। এবং সেই বইতে প্রথম কাহিনীটির নাম মৃত্যু গহ্বর, যেটি অলৌকিক, তারপরে পিঞ্জর সাইকোলজিক্যাল থ্রিলার একটি, এবং পরের দুটোই হচ্ছে গোয়েন্দা অনুরাধা সিরিজেরই কাহিনী আছে, একটা অমানিসার এবং তারপরটার নাম শেষ অঙ্ক। এটা হচ্ছে মৃত্যু গহ্বর। ব্ল্যাক উইডোতে যেটা আছে, ব্ল্যাক উইডোয় না অনেকগুলো শর্ট স্টোরিজ আছে, কিছু কিছু অলৌকিক, কিছু ভৌতিক, মানে ভৌতিক অলৌকিক এক কথায় রহস্য রোমাঞ্চধর্মী কয়েকটি গল্প, মানে বেশ গায়ে কাটা দেওয়ার মতো বা শিহরণ জাগানো কাহিনী। আর একটাই নভেলা আছে ব্ল্যাক উইডো, এটা হচ্ছে ব্ল্যাক উইডো বললাম। এবার আলোক প্রকাশনী থেকে ট্রি হাউস বলে যে বইটি বেরিয়েছে আর কি, সেই ট্রি হাউসও কিন্তু গোয়েন্দা অনুরাধা সিরিজের একটি রহস্য রোমাঞ্চ গল্প, ট্রি হাউস। এবং তারপরে ওখানে ওর সঙ্গে আরও দুটো আর কি বড় গল্প আছে আর কি। এবং পালাবার পথ নেই হচ্ছে একটাই উপন্যাস, যেটা গোয়েন্দা অনুরাধা সিরিজের একটি বেশ রোমহর্ষক একটি উপন্যাস আর কি। এবং লাস্ট যে বইটি এলো কলকাতা বইমেলায় আমার জিঘাংসা, সেটা তিনটেই আছে, এবং তিনটেই আপনার রহস্য রোমাঞ্চধর্মী থ্রিলার গল্প আর কি। তিনটে, ওটা কোনোটাই ভৌতিক নেই, অলৌকিক গল্প নয়, তিনটেই থ্রিলার। এবং পরবর্তীতে আপনাকে বললাম যে আসতে চলেছে 20 বলে একটি বইয়ের কাজ, সবেমাত্র শুরু হয়েছে কাজ আর কি। বইয়ের অভিজ্ঞতা আমার বেশ ভালো, কারণ আমি না বিশ্বাস করি এটাই যে এই যে প্রকাশনার কাজ যারা আমার সঙ্গে করছেন পাবলিশাররা,
রক্তের সম্পর্ক ছাড়াও তারা কিন্তু আমার নিজের মানে ভাই বোন হয়ে উঠেছেন আর কি। এটা খুব বড় প্রাপ্তি যে কি বলবো, যে আমরা মনে করি যে নিশ্চয়ই প্রত্যেকের দেখুন, এমন তো নয় যে প্রতিটা মানুষকে আপনি একই রকম করে পাবেন, সবাই একই রকম ভালো বা একই রকম আপনার মনের মতো, এটা হবে না। কিন্তু তারপরেও আমি বলবো আমার সঙ্গে যারা মানে এই পাবলিশার যারা আছেন, যারা কাজ করছেন, বা আমি যাদের পত্রিকায় সম্পাদনার কাজ করছি, তারা ভীষণ ভালো এবং তারা আমার কাছে সবাই ভ্রাতৃতুল্য। তাদের কাছে যে শ্রদ্ধা এবং ভালোবাসা আমি পেয়েছি, আমি মানে আপ্লুত একদম আর কি, এটাই। আচ্ছা, খড়গপুরের কথাতেও একটু বলা উচিত। খড়গপুরও খুব সমৃদ্ধ এবং এত ভালো ভালো মানে লেখক লেখিকা এখানে আছেন। আমি যে সময়টা আমি তো দু জায়গায় যেহেতু দৌড়দৌড়ি করতে হয়, আমি খড়গপুরে থাকলে খুব চেষ্টা করি এখানকার সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করতে। সেখানেও খুব ভালো অভিজ্ঞতা হয় এবং সমৃদ্ধ হই যে তাদের কবিতা পাঠ শুনে বা তাদের লেখাতে আর কি। আমি চেষ্টা করি যে খড়গপুরে থাকলেও এই মানে সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করতে আর কি। আচ্ছা, থ্রিলার বানানোর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিরিয়াল কিলিং, যেটা আপনার লেখা থেকে একটু আলাদা, কিন্তু ওটাকে গোয়েন্দার মধ্যেও ধরতে পারেন। অনেক গোয়েন্দার সাথে অনেক রিলেট করেছে, আবার এককভাবে সিরিয়াল কিলিং এর করেছে। এগুলো নিয়ে কি কোনো লেখার আপনার চিন্তা ভাবনা? হ্যাঁ আছে তো, যে কেন জিঘাংসা যে বইটি বেরিয়েছে সেখানেও এই প্রসঙ্গে আছে। মানে এই মনস্তাত্ত্বিক কথা যেটা বললাম আর কি, এই যে জটিল মনস্তাত্ত্বিক সমস্যা থেকেই তো এই জাতীয় মানে মানসিক বিকারগুলো তৈরি হয়, সেইগুলোর প্রতি আলোকপাত করে লেখা আছে। আমার অনেক গল্পের মধ্যেই এমন কাহিনী আছে আর কি। মানে শুধু সিরিয়াল কিলিং নয়, আরও নানা ধরনের আর কি, মানে কি বলবো, মানে সামাজিক যে অবক্ষয় আর কি, তার চিত্র নানা রকমভাবেই মানে তুলে ধরার চেষ্টা করেছি আর কি। আচ্ছা, এটা যেহেতু মনস্তত্ত্বের ব্যাপার, মানে এটার জন্য আপনি কোনো মানসিক রোগের ডাক্তার বা এদের কাছে পরামর্শ বা এদের সাথে কথাবার্তা করে অভিজ্ঞতা সঞ্চয়, এগুলো কোনোদিন করেছেন? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমি কিন্তু এই ব্যাপারগুলো খুব, আমার গল্পে যেহেতু মানে একটি চরিত্র আছে সাইকোলজিস্ট দময়ন্তী চৌধুরী, এটাও একটা পপুলার চরিত্র, আমাকে অনেক পাঠক পছন্দ করেছেন। আমার আরও একটা বই আসছে, মানে আগে না যে বইটি আমার প্রকাশিত হয়েছে, সেখানে উষ্ণ বসন্ত বলে একটা খুব কল্পনা, আমার মেয়েরা খুব প্রিয় গল্প আর কি ওটা। সেখানে আমি দেখিয়েছি সাইকোলজিস্ট দময়ন্তীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং পরবর্তীতে তার আরেকটা কাহিনী নিয়ে আসতে চলেছে, আর একটা নতুন আর কি বই আসছে আরেকটি। তো আমি মনে করি যে অবশ্যই এই মনস্তাত্ত্বিক ব্যাপার নিয়ে আমি যখন লিখতে যাব, আমার বেশ খানিকটা জানা, আর এখন না মানে কোনো ব্যাপারেই আপনি অনেকটা না জেনে লেখা যায় না, লেখা উচিত নয় কখনোই। কারণ এটা তো ঠিক, আমি যখন লিখবো আমাকে নির্ভুল তথ্য পরিবেশন করতে হবে। তো সেই হিসেবে হ্যাঁ, অবশ্যই কিছু মানে সাইকোলজিস্টের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছাড়াও মানে আমি সে তো তাদের কাছ থেকেও কিছু মানে অভিজ্ঞতা পেয়েছি। তাছাড়া নিজেও অনেক পড়াশোনা করেছি এই ব্যাপার নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই জটিল মনস্তত্ত্ব নিয়ে লিখতে গেলে অবশ্যই মানে মানুষের মনকে বেশ খানিকটা স্টাডি করেই লিখেছি আর কি। কারণ আমরা বাইরের দেশের বিভিন্ন সিনেমা বলুন, আমি সিনেমা দেখি বাইরের দেশে এই সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে বা মনস্তত্ত্ব নিয়ে এত মানে ভ্যারাইটি একদম আছে। আমাদের দেশে এটা কম একটু, মানে তুলনামূলক। এটা নিয়ে লিখলে আরো মানুষ হয়তো আস্তে আস্তে নেবে। একদম নিশ্চয়ই ছোট থেকেই আমরা জানি। দেখো, আর্ট ফিল্ম আর বাণিজ্যিক ছবির মধ্যেও একটা বিরাট ফারাক আছে। কাজেই সেখানে সব জায়গায় সব রকম রসদ থাকবে না, যেটা ওই বললেন ঠিকই। মানে এটাও যেমন বাণিজ্যিক ছবিতে আমরা অনেক পেয়েছি, তেমন আবার আমরা তো সত্যজিৎ রায়েরও একের পর এক ছবি দেখে মুগ্ধ হয়ে একই ছবি 4 বার করে দেখেছি। এবং অদ্ভুত ব্যাপার দেখো যে আজকে হয়তো যে ছবিটা খুব পরিষ্কারভাবে বলছি, অপুর সংসার, অপরাজিত, পথের পাঁচালী, আমিও 3-4 বার দেখেছি, আমিও রাত জেগে পড়েছি। পরবর্তী মানে জেনারেশানে আমার মেয়েও রাত জেগে পড়ছে, সেও কিন্তু ওই মুভিটা একাধিকবার দেখছে, এক নয় একাধিক। কারণ কোথাও তো একটা আকর্ষণের জায়গা থেকে যাচ্ছে। মানে এটা নয় যে একটা ধারণা হচ্ছে, আমাকে অনেকেই বলেন যে হ্যাঁ, পরের জেনারেশন তো বই মানে পড়াই কমে যাচ্ছে, এখন বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, আর বাংলা বই তো ভীষণভাবেই মানে অভ্যাস কমে যাচ্ছে। হ্যাঁ, এটা ঘটনা যে হয়তো আমার নিজের মেয়ের ক্ষেত্রে আমি বলছি, হ্যাঁ হয়তো ইংলিশ বই পড়তে সে বেশি স্বচ্ছন্দ, সেই বই সে অজস্র পড়ছে, কিনছে, কিন্তু পাশাপাশি সে আরণ্যকও 2 বার পড়েছে, সে পথের পাঁচালীও পড়ছে। হ্যাঁ, এটা নয়, মানে আমি বলতে চাইছি যে ভালো লাগার জায়গাটা সাহিত্যই।
এবং আমি যখন ছোট ছিলাম, একটা খুব ছোট্ট মানে একটা কথা বলি, মানে যেহেতু স্মৃতিচারণ করছি মনে পড়ে যাচ্ছে, আমার বাবা না ওই ভীষণ অনুবাদগুলো পড়াতেন, পাশাপাশি বলতেন যে না, যদি অসুবিধা হয় ইংরাজি বইটা পড়ে দেখো। যেমন আমার এখনও মনে আছে, বাবা আমাকে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, তারপরে হচ্ছে যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, বাবা আমাকে কিন্তু বলছেন তুমি পড়ো, যেখানে আটকে যাবে আমি হেল্প করবো। হ্যাঁ, দ্য টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্স বাবা খুব পড়তেন। বাবা চার্লস ডিকেন্স পড়তেন বলে আমাকেও বলতেন পড়ো, হ্যাঁ আটকে গেলে আমি সাহায্য করবো। আমরা বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেছি, খুব স্বাভাবিকভাবেই বাংলা, এবং পরবর্তীতে বাংলা সাহিত্যের ছাত্রী হওয়ার কারণে বাংলার প্রতি আমার আকর্ষণটা মানে তীব্র ছিল, এটা ঘটনা। কিন্তু আমি মনে করি ভালো লাগাটা দেশি বা বিদেশি সব সাহিত্যেই, মানে আমাদেরও যেমন মানে বিরাট সম্ভার, তেমন বিদেশি সাহিত্যের সম্ভার তো বিশাল, বিদেশি সাহিত্যেও তো বিশাল সম্ভার, তাই না? তো আমার মনে হয় যে মানে সাহিত্যের প্রতি অনুরাগটাই দরকার শুধু, এটা যেটা কিন্তু সত্যি আমাদের পরবর্তী প্রজন্মে মানে এটা দুঃখজনক, কিন্তু খানিকটা হলেও কমেছে। তবে এমন নয় যে সেটা নেই, অনেকের মধ্যেই অনুরাগ আছে, অনেকেই সাহিত্য চর্চা করছেন। খুব ভালো লাগে যখন আমি দেখি, জানেন তো যে খুব ছোট ছোট সন্তানতুল্য ছেলেমেয়েরা যখন লেখেন, আমি তো সম্পাদনার কাজ করি, আমি খুব উৎসাহ দিই, আমি খুব খুশি হই যখন দেখি যে এই অল্প বয়সী ছেলেমেয়েরা বাংলা সাহিত্য চর্চা করছেন, তারা লিখছেন, খুব ভালো লাগে আর কি নিজেরও। আচ্ছা, আপনি তো মানে পুরনো সত্যজিৎ রায় বা পুরনো সিনেমাগুলো বললেন, বর্তমানে আমি যদি সাইকোলজিক্যাল থ্রিলারে যদি দেখি, আপনি হয়তো দেখে থাকবেন সৃজিত মুখার্জির 22শে শ্রাবণ, 22শে শ্রাবণ প্রসেনজিতের যে সিনেমা, একদম খুব সুন্দর একটা গল্প সাইকোলজিক্যাল থ্রিলার। তারপরে তার পরের পার্ট হচ্ছে প্রথম পুরুষ। এই সিনেমাগুলো আপনার কেমন লাগে বর্তমানে? এগুলো কি আপনি দেখেন বর্তমানে? দেখেছি, বলবো না যে দেখিনি, খুব বেশি দেখা হয় না, কয়েকটা ওটা দেখলাম। যেমন রিসেন্ট ওই মেয়ে নিয়ে মানে আবদার করছিল, গেলাম বেনারসে, বিভীষিকা দেখলাম আর কি। আচ্ছা, আপনার বাড়িতে আর কে মানে এই ধরনের লেখালেখি এবং প্রচন্ড বই পড়েন বা লেখালেখি করেন, এরকম কেউ আছেন? হ্যাঁ, আমার মেয়ে তো ভীষণভাবে মানে বই পোকা, এত বই পড়ে, আর লেখালেখির হাতে এত ভালো, চমৎকার যে ও প্রথম 2-1বার যখন মানে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিল লিখে আর কি। তো আর এমনিতেও মানে কলেজ ম্যাগাজিন, স্কুলেও আর কি ম্যাগাজিনে লিখতো, কিন্তু মূলত মেয়ে এখন যেটা হয়েছে যে সত্যি কথা বলতে কি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে এবং অসম্ভব কাজের চাপের কারণে ও বই প্রচুর পড়ে, লেখালেখিটা হয়তো সেই অর্থে অতটা হয়ে ওঠে না, কিন্তু পড়ে। আর ওই যে বললাম, আমার বাবা আমার মানে প্রেরণা আর কি, যে যেহেতু মানে বাবাকে দেখেছি ছোটোবেলা থেকে লেখালেখি করতে। আর একটা জিনিস কি, আমার বিবাহ পরবর্তী জীবনে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা এবং তারা খুব মানে আমার অনুপ্রেরণা। সত্যি কথা বলতে কি, পরিবার তো একটা শক্তি, তারা খুব উৎসাহ দিয়েছেন আমি যখন এই লেখালেখির কাজগুলো করেছি। বিশেষ করে আমার শাশুড়ি মাও আমার সঙ্গে কি বলবো, মানে তিনি না খুব শক্ত করে হাত ধরে আমাকে এগোতে সাহায্য করেছেন। হ্যাঁ, আমি মানে ভীষণ কৃতজ্ঞ যে তিনি এর কাজটা মানে একদম মানে মেয়ের মতো বা সন্তান স্নেহে তিনি আমাকে এগোতে সাহায্য করেছেন। এটা আমি এখনও মনে করি যে আমাদের এগোনো, নিশ্চয়ই আপনি এগোবেন আপনারই মানে ক্ষমতায় বা আপনারই যোগ্যতায়, তবু আশেপাশের মানুষরা যদি সহযোগিতা করে সেক্ষেত্রে কাজটা অনেক সহজ হয়ে যায়, আর কিছু নয়। তো আমার পরিবারকে আমি শক্তি হিসেবে সবসময় পাশে পেয়েছি আর কি, এটাই ব্যাপার। আপনি তো কলকাতায় সাহিত্য জগতের সাথে মানে খড়গপুরেও যেমন যুক্ত, কলকাতাতেও আরো বেশি করে যুক্ত বলা যায়, মানে সেখানকার সাহিত্য জগৎ নিয়ে, সেখানকার শিল্পীরা নিয়ে, সত্যি বলতে কি তাদের নিয়ে একটু একদম সাহিত্য জগতের থেকেও সত্যি বলতে কি সাহিত্য তো বটেই, শিল্প জগতের সঙ্গে আমি যেহেতু বাচিক শিল্পী, আমি সত্যি কথা বলতে কি এই খড়গপুরে মানে আজ আমি যেখানে আপনাকে বসে আজকে এখন সাক্ষাৎকারটি দিচ্ছি, আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটা খুব সুন্দর সময় কাটিয়েছি। আমি যে বললাম আমার গর্ব তারা। আমি কিন্তু মানে কালচারাল অনুষ্ঠানটা প্রতি বছরে একটা করে নিয়ম করে করেছি এবং সুন্দর সেখানে একটা কখনো নাটক মানে নাচ তারা করছেন আর কি, মানে আমি তাদেরকে হেল্প করতাম শ্রুতি নাটক বা আবৃত্তি এগুলোতে আর কি। তো পরবর্তীতেও শ্রুতি নাটক এবং আবৃত্তি আমি না খুব ছোট থেকে আমার মায়ের উৎসাহে এই আবৃত্তি শিখেছি এবং প্রথাগতভাবে পরীক্ষা দেওয়া চলেছে আর কি, মানে বাচিক শিল্পের প্রতি অনুরাগটা আমার থেকে গেছে আর কি যে বলতে গেলে। এবং আমি বিবাহ পরবর্তী জীবনেও বাচিক শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একদম আর কি। এবং এখনও কোনো এই রিসেন্ট যেমন একটি খুব সুন্দর অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করলাম, খুব ভালো লাগলো। রিসেন্ট কলকাতায় ওই কৃষ্ণপদ মেমোরিয়ালে অনুষ্ঠানটি হয়েছিল। তাছাড়াও জীবনানন্দ সভাঘরে তার আগের বারে এই দায়িত্বই পালন করেছিলাম একটা অনুষ্ঠানে।
শ্রুতি নাটক উৎসব ছিল। মোটামুটি কি বলবো যে আমার খুব অনুরাগ এই শ্রুতি নাটক বা আবৃত্তির প্রতি। আমি অবনীন্দ্র সভাঘর, জীবনানন্দ বা কলকাতার অন্যান্য অনেক হলে আর কি অনুষ্ঠান করে থাকি আর কি। এটা খুব ভালো অভিজ্ঞতা, কারণ সেখানেও অনেক নতুন মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, বা তারা অনেকেই আবার আমার সাথে খুবই মানে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে আর কি। আচ্ছা, ভ্রমণ আপনার জীবনের কতটা গুরুত্বপূর্ণ? ভ্রমণ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, মানে সেই মেয়ে যখন অনেক ছোটো তখন থেকেই মানে, আর যেহেতু বলতে গেলে ওই আর কি, মানে আমার হাজব্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়েতে আছেন, ওই রেলে চাকরির একটা অ্যাডভান্টেজ থাকে আর কি। তো সেই সূত্রে তখন তো বছরে 2টো করে ট্যুরে চলে যেতাম আর কি, অনেক জায়গায় মানে ঘুরেছি আর কি। মরুভূমির প্রতি আকর্ষণ, ফিরে এসে একটা গল্প লিখেছিলাম, এখনও মনে আছে, রাজস্থান ঘুরে আসার পর। এবং বহু জায়গাতেই আর কি, মানে দেশের বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে। রিসেন্ট যেটা গেছিলাম গুজরাট, খুব ভালো একটা ট্যুর করে এসেছি, খুব সুন্দর ঘুরে এসেছি আর কি। ভ্রমণের প্রতি তো আগ্রহ থাকে, বিশেষ করে আমি যখন বেড়াতে যাই, যেহেতু যেটা হয় আর কি, আমরা মানে প্রকৃতির প্রতি একটা মানে তীব্র আকর্ষণের কারণে আমি যেখানে যাই আমি একটু চেষ্টা করি লিপিবদ্ধ করে রাখতে সেই অভিজ্ঞতাগুলো আর কি, ভ্রমণ অভিজ্ঞতাগুলো, যেটা পরবর্তীতে পড়লে আনন্দও পাওয়া যায়, আর কোনো পত্রপত্রিকায় হয়তো কখনো দিলাম না, মানে লিখে একটু আনন্দ পাই আর কি, এটাই। আচ্ছা, আপনার লেখালেখি আপনি কোন সময়টা বেশি আপনি প্রেফার করেন, সকালবেলা বা সন্ধ্যেবেলা? আসলে ওরকম নির্দিষ্ট বলে না কোনো মানে সময় কিন্তু হয় না, আমার যেটা মনে হয়। যেটা হয়, কখনো হয়তো মাথায় প্লট আসছে, খুব লিখতে ইচ্ছে করছে, তখন হয়তো ব্যস্ততার মধ্যে ভেবে নেওয়ার পর যেই একটু হাতে ফাঁকার সময় হলো, মূলত রাতের দিকে একটুখানি নিস্তব্ধ থাকে চারপাশ, লিখে ফেললাম। আবার কখনো হয়তো এমন হলো যে 2 দিন আমি সময় সুযোগ পেলাম না, কিন্তু কখনো এমন হলো আমি টানা ঘন্টার পর ঘন্টাও লিখেছি। মানে লেখার ক্ষেত্রে আমার মনে হয় খুব আবেগের ব্যাপারটা এটা, যে ঠিক নির্দিষ্ট, হ্যাঁ আমি চেষ্টা করি খুব ব্যস্ততা থাকলেও একটু বসতে, কিন্তু আমার মনে হয় যে এটা তো পুরোপুরি মানে নিজস্ব আবেগের ব্যাপার। কখনো আপনি সেই প্লট মাথায় এসছে, আবেগে এসছে, আপনি লিখেই যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, সময় জ্ঞান নেই। আবার কখনো হয়তো মানে লিখলাম না কারণ মাথায় প্লট এলো না, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, আমরা ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বিশেষ করে আপনি তো কলকাতায় অনেকটা সময় থাকেন, সর্বোপরি আপনাকে সবসময় আপনি অ্যাভেলেবেল নয়, তাও আপনি সময় দিয়েছেন, আপনি ফোন করলেন এবং বললেন যে এই সময়টা এসে ইন্টারভিউটা নেওয়া যেতে পারে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো এই সাক্ষাৎকারটা নিতে পেরে, কারণ ইতিপূর্বেও আপনি আমাকে বলেছিলেন, আমি কলকাতায় ছিলাম, আমি মানে সময় করে উঠতে পারিনি, এই জন্য আমি নিজেই আপনাকে বললাম যে আমার খুব ভালো লাগলো, মানে আপনার এই সাক্ষাৎকার আমি যে পারলাম, আপনার সঙ্গে মানে কথা হলো, এটা আমারও খুব ভালো লাগলো। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ। আপনি এইভাবেই আরো লিখে যান। তারপরে আমি ভিডিওটা শেষ করছি। একদম, পরবর্তীকালে আবার দেখা হবে। নিশ্চয়ই অবশ্যই দেখা হবে। নমস্কার।